রাতের রাজধানী যেন ছিনতাইয়ের নগরী। আওয়ামী দোসরদের উপর দায় চাপালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নাকচ করলেন পদত্যাগের দাবি। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরীহ মানুষ গুম করেছে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ। বিরোধী মত দমন করায় পেয়েছে পদক। রাজধানী জুড়ে তারের জঞ্জালে সৌন্দর্যহানি, বাড়ছে ঝুঁকি। নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতায় অনিরাপদ নগরী। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকেলে শক্তিশালী নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। জিতলে সেমির পথে এগিয়ে যাবে টাইগাররা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইরা রাজি। রোববার রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বনশ্রীতে নিজ বাসার সামনে থেকে এক ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে ছাত্ররা। পরে গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাচার ও লুট করা অর্থ দিয়েই দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী দোসররা। তবে আজ থেকেই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আতাউর নিয়নের প্রতিবেদন। রবিবার রাত 11টা নাগাদ রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে মোটরসাইকেলে এসে এভাবেই হামলা করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত আনোয়ার হোসেন পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী। তার স্বজনরা জানান, জুয়েলারির দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় 6 রাউন্ড গুলি করে তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করা হয়। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চাবির জন্য যান 3 তলায়, যার পরে 3 তলায় গেছে। আমি 3 তলায় যাই, বাড়িয়ে লাগো দরজা পিড়াইতে এরা কোনো সারা শব্দ নাই, কেউ গেট খুলে নাই। দুটা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আমরা ফাইন মধ্যে মারছে। দুটা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 60টা লাগছে। ঘটনার পরপরই হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িয়ালা ও বনশ্রী সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই, এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। এদিকে একই সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। এ সময় রিকশায় করে যাওয়া যাত্রীদের আটকে ছিনতাইকারীরা ছিনিয়ে নেন সবকিছু। এ সময় মিরপুরে 1-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেত্রীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তখন এর প্রতিকার ও সমাধান চেয়ে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা নেমে আসে শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা। এমন অবস্থায় গভীর রাতে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে, যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস। পদত্যাগের বিষয়ে বলেন, যে কারণে দাবি করা হচ্ছে তা পূরণ করলে আর পদত্যাগের প্রশ্ন উঠবে না। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি দেখা যাবে। সেই সাথে যে জায়গাতেই আওয়ামী দোসর ও সন্ত্রাসীরা থাকুক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সবসময় এই ডেভিড হান্ট আতাউর নিয়ন, এখন, ঢাকা। কঠোর ব্যবস্থা।
জঙ্গি নাটক সাজিয়ে গুম, রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় সিদ্ধহস্ত আলেপ উদ্দিন ছিলেন র্যাব 11-এর কোম্পানি কমান্ডার। তার বিরুদ্ধে রয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিদের স্ত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। আওয়ামী লীগের আস্থাভাজন হয় শেখ হাসিনার হাতে পেয়েছিলেন পিএম ও বিপিএম পদক। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আলেপের হাতে নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন জানাচ্ছেন বাকিটা। আলেপ উদ্দিন মানুষের চেহারায় এক ভয়ঙ্কর অমানুষ। জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষকে গুম, রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় যিনি ছিলেন সিদ্ধহস্ত। র্যাব 11-র কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করা এই আলেপ ছিলেন পুলিশের এএসপি। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারার দক্ষতার কারণে সে ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন। আলেপ উদ্দিন পিপিএম। মূলত জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পরই আলেপ হয়ে ওঠেন নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। জানা যায় নিজেকে জল্লাদ ও টার্গেট শুটার নামে পরিচয় দিতে গর্ববোধ করত এই আলেপ। অপরাধী অলওয়েজ অপরাধী। বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা ব্যবসায়ী মতের অমিল হলে কেউই বাদ যেতেন না তার নির্যাতনের হাত থেকে। শুধু গুমি নয়, রেহাই পায়নি এক আসামির বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীও। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে স্ত্রীকে একাধিকবার করা হয় ধর্ষণ। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। জঙ্গি নাটক সাজিয়ে স্ত্রী সন্তানকে ধরে এনে নির্যাতন ও ভয় দেখিয়ে মন গড়া জবানবন্দি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের খুশি রাখতেন এই আলেপ। নির্যাতনের শিকার হওয়া ভয়ঙ্কর সেসব বর্ণনার কথা এখন টেলিভিশনকে জানান বেশ কয়েকজন ভুক্তভোগী। ক্রসফায়ারের ভয় দেখানো হতো, বিভিন্ন লোকের নাম বলতে বলা হতো। আসলে তো আমরা জঙ্গি ছিলাম না। চেয়ারে বসিয়ে মাটির সাথে শোয়া, বুকের উপরে পা দিয়ে, তারপরে লাঠি দিয়ে খোঁচাইয়া আমি নিস্তেজ হয়ে যেতাম। এরপর আবার একটু পানি খাওয়াতো। জানের হুমকি ধুমকি তো দেই, আর বউ পোলাপন দেখবি না, বেল শেষ। পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আলেপের বিরুদ্ধে গুমের অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার গুমের নাটক, জঙ্গির নাটক, সবগুলা নাটক মঞ্চায় আসতে সময় হচ্ছে তার র্যাব 11-এর চাকরিকালীন সময়ে। আলেপ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব 11। র্যাবের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে গুম, বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ সহ বড় অভিযোগ থাকা সত্ত্বেও খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ও পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম ও বিপিএম। অপরাধ বিশ্লেষকরা বলছেন সরকারের মদতপুষ্ট থাকা ও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার অংশ হিসেবে এই কর্মকর্তাকে শাস্তি না দিয়ে দেওয়া হয়েছিল সম্মাননা, আর তাতেই সে বেপরোয়া হয়ে উঠেছে আরও বেশি। এই ধরনের অভিযোগ তো আসলে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর পর্যায়ের অভিযোগ। এই অভিযোগের যাতে পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা। দরিদ্র পরিবারের সন্তান আলেপ উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থাতেই জড়ান ছাত্রলীগের রাজনীতিতে। পুলিশে যোগ দেওয়ার পরই কুড়িগ্রামে তার এলাকায় শুরু হয় আধিপত্য বিস্তার। তিস্তা কুড়িগ্রাম রেলপথের জমি দখলের অভিযোগও পাওয়া যায় তার পরিবারের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমনে যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকায় কাজ করেন র্যাবের এই কর্মকর্তা। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 13 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সুষ্ঠু বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রাজধানীর প্রায় সব সড়কের দুপাশেই তারের জঞ্জাল। ইন্টারনেট, ডিশ, টেলিফোন লাইনগুলো জড়িয়ে আছে একই সঙ্গে। বছরের পর বছর এসব তার জমে রূপ নিয়েছে স্তূপে। ফলাফল, যে কোনো দুর্যোগে আধুনিক যন্ত্র থাকার পরেও সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না ফায়ার সার্ভিস। বছরের পর বছর এসব অপসারণ নিয়ে কথা হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী।
কবে সংকট নিরসন হবে জানে না কেউ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। 2024-এর 29শে ফেব্রুয়ারি আগুন লাগে বেলি রোডের একটি রেস্টুরেন্টে। সময় মতো ফায়ার সার্ভিস পৌঁছলেও সড়কে ছড়িয়ে থাকা তারের জঞ্জালে ব্যাহত হয় উদ্ধার অভিযান, বাড়ে ক্ষতির পরিমাণও। এ ধরনের আরও দুর্ঘটনা প্রায়ই ঘটছে নগরীতে। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণ করে তুলছে নগর জীবন। চলার পথে বৈদ্যুতিক ও সড়কবাতির খুঁটির গা ঘেঁষে ঝুলছে জটলা পাকানো এসব তার। জানালার পাশে কিংবা রাস্তার উপরে ডিশ, টেলিফোন এবং ইন্টারনেটের তার পেঁচিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অবস্থা। এমন বাস্তবতায় একদিকে বেড়েছে ঝুঁকি, সাথে ঘটছে সৌন্দর্যহানিও। এগুলো দেখতে একটা অসুন্দর, তাছাড়া সিকিউরিটির একটা ব্যাপার আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বের কোনো দেশে এইভাবে আর নাই, এইখানে বাংলাদেশে এইভাবেই আছে। নগর জুড়ে ছড়িয়ে থাকা এসব তারের জঞ্জালের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় ফায়ার সার্ভিসকে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব তার ছিঁড়ে কখনো কখনো ঘটে দুর্ঘটনা। আমরা যখন কোনো দুর্ঘটনা ঘটে, অগ্নি দুর্ঘটনা ঘটে, তখন আমরা গাড়িগুলি নিয়ে যাই। তো যাওয়ার পথিমধ্যেও কিন্তু এই সমস্ত কেবল আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের গাড়িগুলোর হাইট সাধারণ গাড়ির হাইটের চেয়ে একটু বেশি, আপনারা জানেন। তো আমরা কিন্তু তখন ওই তার কেটে কেটে আমাদের যাওয়া লাগে, এতে সময় ক্ষেপণ হয় এবং সমস্যা সৃষ্টি হয়। কেবল অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠনগুলো এই জঞ্জালের দায় নিতে নারাজ, চাপিয়ে দেন বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার উপর। অ্যাক্টিভ শেয়ারিং মানে আমরা হয়তো 100 আইএসপি একটা কেবলের মাধ্যমে আমরা সেবা দিব। 100 আইএসপি যখন আমি একটা কেবল দিয়ে ইউজারের দোরগোড়ায় পৌঁছাবো, তখন বিটিআরসির বা আমাদের সরকারের একটা অনুমোদন লাগে অ্যাক্টিভ শেয়ারিং অনুমোদনটা বর্তমানে নাই বিদায় আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি কেবল টানতে হচ্ছে। নানা উদ্যোগ সত্ত্বেও তারের জঞ্জাল থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। কবে হবে সংকট নিরসন? কে নিবে স্থায়ী সমাধানের উদ্যোগ? পাইলট প্রজেক্ট হিসাবে আমরা একটা ওয়ার্ডে এই কাজগুলি আমরা শুরু করব, যে আমরা কীভাবে তারগুলিকে আরও ডিসিপ্লিন ওয়েতে মাটির নিচ দিয়ে তারগুলিকে নেওয়া যায়, উপরে যেন ঝোলানো তার না থাকে। আউটকামের উপর ডিপেন্ড করে আমরা অন্য জায়গায় আমরা হয়তো ইমপ্লিমেন্ট করার জন্য স্টেপ নিতে পারবো। নগরবিদরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতা আর সদিচ্ছার অভাবের কারণে নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের অধীনেই আসলে সকল সেবা সংস্থাকে কাজ করার কথা, তো সেটা না হওয়াতেই কিন্তু যত ধরনের বিপত্তি। অবশ্যই কর্পোরেশনকে লিড নিতে হবে এবং অন্য যত ধরনের সেবা সংস্থা আছে তাদের লিডারশিপ মানতে হবে, কিন্তু কেউ কাউকে মানব না, এইটা যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের নিরাপত্তার ঝুঁকির সাথে সাথে প্রচুর হতাহতের ঘটনা আগেও ছিল, সামনেও বাড়বে। এই জন্য অবশ্যই সকল সেবা সংস্থাকে এক ছাতার নিচে আসার কোনো বিকল্প নেই। আমার আশেপাশের কুণ্ডলি পাকানো তারের জটলার দৃশ্য মতিঝিল বাণিজ্যিক এলাকার। এখানকার মতো রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারের জটলা একদিকে নগরবাসীর জীবন যেভাবে করছে ঝুঁকিপূর্ণ, তেমনি সৌন্দর্যহানি করছে শহরের। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু নগর পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রমজান ঘিরে সিলেটে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে সুবিধা পাবেন জেলার 1,32,456 পরিবার। এ নিয়ে আরও জানাতে নগরীর জল্লাপাড় থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে, এখান থেকে কি কি পণ্য কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা, জানাবেন। দেখুন, আসলে ঠিক রোজার আগে যেখানে বাজারের নিত্যপণ্যের দামে একটু অস্থিরতা থাকে, ঠিক এমন সময় টিসিবির পণ্য কার্যক্রম সিলেট জেলাতে শুরু হয়েছে। এবং আমরা যদি নগরীর কথা বলি, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় আজকে প্রায় 14টি জায়গায় টিসিবির কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর যে 13 নম্বর ওয়ার্ড জল্লার পাড়ে। সেখানে টিসিবির পণ্য তালিকায় আজকে 3টি পণ্য দেওয়া হচ্ছে। সোয়াবিন তেল, মসুরি ডাল এবং চিনি রয়েছে। অর্থাৎ 2 কেজি সোয়াবিন তেল, 2 কেজি মসুরি ডাল এবং 1 কেজি চিনি মিলে 390 টাকার প্যাকেজ। প্রতি লিটার তেল অর্থাৎ 2 লিটার তেল 200 টাকায় বিক্রি করা হচ্ছে এবং চিনি 60 টাকা কেজিতে, আর মসুরের ডাল বিক্রি হচ্ছে 2 কেজি 120 টাকা, অর্থাৎ এটিও 60 টাকার দামে। এই 390 টাকার প্যাকেজে যারা আসলে অন্তর্ভুক্ত, অর্থাৎ টিসিবি কার্ডধারী পণ্য যারা কেনেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে বাজারে সোয়াবিন তেলের অনেকটা সংকট রয়েছে। যেখানে বাজারে গিয়ে প্রায় 2 কেজি 360 টাকা বা 70 টাকা দিয়ে কিনতে হয়, সেখানে তারা 200 টাকা দামে কিনতে পারছেন এবং তারা এটি তাদের জীবন চলার পথে, অর্থাৎ দৈনন্দিন যে চাহিদা মানুষের থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, সেটি পূরণে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এবং তারা বলছেন এই কার্যক্রম আসলে দীর্ঘায়িত করার জন্য শুধুমাত্র সপ্তাহে
সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 2 দিন করা নয়। তারা চাচ্ছেন যে সপ্তাহে যদি অন্ততপক্ষে 2 দিন হয়, সেখানে যারা পরিবারের সদস্য সংখ্যা বেশি আছেন এবং খুব দরিদ্র, তাদের জন্য খুব বেশি উপকার হবে। এবং এখানকার ডিলার যারা আছেন তারা বলছেন যে ধীরে ধীরে অন্যান্য যে রোজার যে পণ্য আছে সেগুলো আসলে আসবে এবং আগামী সপ্তাহ থেকে আরও 2-3টি পণ্য নতুন যুক্ত হবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে নগরীর যে কার্যক্রম টিসিবির জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি এখন থেকে রোজার শেষ পর্যন্ত নিয়মিতভাবেই এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং তারা যতজন টিসিবি কার্ডধারী নাগরিক আছেন তারা প্রত্যেকেই কিন্তু এর সুবিধা পাবেন এবং এর আওতাভুক্ত থাকবেন। তো সব মিলিয়ে টিসিবি কার্যক্রম আজকে শুরু হয়েছে এবং এটি 15 রমজান পর্যন্ত আপাতত এটির কার্যক্রম চলমান থাকবে রাত্রি। রমজান ঘিরে সিলেটে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। উদ্বোধনের 1.5 বছর পরেও চালু করা যায়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। এ কারণে রেলপথে দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এখনও রেলপথটি বুঝে নেয়নি সরকার। এই অবস্থায় কার্যত অলস পড়ে আছে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল কাঙ্ক্ষিত রেলপথটি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে প্রায় 1.5 বছর আগে উদ্বোধন হয় আখাউড়া আগরতলা রেলপথ। তবে তখনও পুরোপুরি শেষ হয়নি অবকাঠামোগত কাজ। সবশেষ গেল অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলেও কোনো কাজে আসছে না 12.24 কিলোমিটারের এই রেলপথটি। এরই মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পণ্য আমদানি রপ্তানির অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনে রেলপথ চালুতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে চলমান পরিস্থিতিতে রেলপথটির বাংলাদেশের 6.78 কিলোমিটার অংশ সরকারকে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় দ্রুত এ রেলপথে পণ্য বাণিজ্য শুরু করতে চান ব্যবসায়ীরা। জানান, রেলে সাশ্রয়ী খরচে পণ্য আনতে পারলে ভোক্তারাও সুফল পাবেন তার। পণ্য সামগ্রী যদি আমরা রেল সংযোগের মাধ্যমে আসতে পারি তখন ভোক্তারা সুবিধা হবে। বাজার স্থলবন্দর যদি পরে 5 টাকা, তাইলে আমরা সাধারণত 4 টাকা, একটা উদাহরণস্বরূপ 4 টাকা পাবো। 1-2 বছর আগে থেকে এটা শুরু হওয়ার কথা। দুই দেশের জন্য লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশ অনেক লাভবান হবে। তাই আমরা চাই সকল জটিলতা দূর করে প্রতি সপ্তাহে যেন রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। আর দ্রুত সময়ের মধ্যে এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। হ্যান্ডওভার করে দেওয়ার পর্যায়ে আছে আর কি, কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত। এটা আসলে ইন্টারন্যাশনালি এটা বসে হয়তো তারা সিদ্ধান্ত নেবে আর কি। বড় বর্ডার একটা রেলওয়ের একটা বিশাল ফাংশন এখানে, যদিও রাস্তাটা মাত্র 6 কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু আপনার বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা এখানে আছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। বাংলাদেশ অংশের রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 241 কোটি টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ভারত ও বাংলাদেশে ইউএসএআইডি এর অর্থায়ন নিয়ে দ্বিতীয়বারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, বাংলাদেশে $2.90 গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে, যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। এছাড়া ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে অর্থ সহায়তা নিয়ে কড়া সমালোচনা করেন ট্রাম্প। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ক্ষমতায় বসেই মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির বিশ্বব্যাপী কার্যক্রম স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি যে বিভিন্ন প্রকল্পে অহেতুক অর্থ খরচ করত তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে ভারত বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গকে জড়িয়ে একের পর এক মন্তব্য করছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো কথা বলেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। বলেন, রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ইউএসএআইডি বাংলাদেশে যে $2.90 দিয়েছে, এর জন্য যেন তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe. Yeah, you would believe it. ভারত যেখানে যুক্তরাষ্ট্রের পণ্যে সর্বোচ্চ 200% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে, সেখানে তাদের ভোটার উপস্থিতি বাড়াতে দেশটিতে কেন $2.10 দেয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। We're giving money to India for election. They don't need money. They take advantage of us pretty good. One of the highest tariff
nations in the world. We try and sell something, they have a 200% tariff, and then we're giving them a lot of money to help them with their election. এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে দেয়া ভাষণে ভারত ও বাংলাদেশে অর্থায়নের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। ওই দিন দাবি করেন ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে $2 কোটি 10 লাখ দিয়েছে ইউএসএআইডি। এছাড়া বাংলাদেশে $2 কোটি 90 লাখ দেওয়ার ব্যাপারে তখন বলেছিলেন রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এমন একটি প্রতিষ্ঠানকে এই অর্থ দেয়া হয়েছে যা খুব বেশি পরিচিত না। এমনকি ওই সংগঠনটি 2 জন কর্মী দিয়ে চলে বলেও মন্তব্য করেন ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh. ভারত বাংলাদেশের ইউএসএআইডির প্রকল্পে অর্থ সহায়তার বিষয়টি 15 ফেব্রুয়ারি প্রথম সামনে নিয়ে আসে ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ। ভারত বাংলাদেশের রাজনৈতিক খাত ছাড়াও এশিয়ার শিক্ষার মান উন্নয়নে $4 কোটি 70 লাখ প্রকল্প এবং নেপালে আর্থিক খাত ও জীববৈচিত্র্য সংরক্ষণে $3 কোটি 90 লাখ ইউএসএআইডির প্রকল্প নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। $47 million for improving learning outcomes in Asia. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া ক্লাস পরীক্ষাও বর্জন করেছে 5ম বর্ষের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। রাত্রি মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি টারশিয়ারি হাসপাতাল এবং এটি এই অঞ্চলের বিশেষ করে পুরো বিভাগের আসলে রোগীদের চাপ নিতে হয় এই হাসপাতালকে, এবং আমরা সবসময় দেখি যেটি যে ওয়ার্ডের বাইরেও 2 গুণ থেকে 3 গুণ রোগী আসলে অবস্থান করে, মেডিকেলের বারান্দায় পর্যন্ত রোগী থাকে। এমনিতেই আসলে যে ইন্টার্ন চিকিৎসক সহ যারা আছেন তারাই আসলে চিকিৎসা সেবা দিতে সবসময় হিমশিম খান। সে জায়গায় প্রায় 180 জন ইন্টার্ন চিকিৎসক যারা চট্টগ্রাম মেডিকেলে ডাক্তারদের পাশাপাশি সেবা প্রদান করেন, তারা মূলত গতকাল থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন না, ফলে স্বাভাবিকভাবেই কার্যক্রম ব্যাহত হচ্ছে, চিকিৎসা সেবা স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা মেডিকেল পরিচালকের সাথে কথা বলছি, চিকিৎসকদের সাথে, তারা বলছিলেন যে অন্যান্য যেই চিকিৎসকরা রয়েছেন, বিশেষ করে আবাসিক চিকিৎসক, রেজিস্ট্রার থেকে শুরু করে বাকিদেরকে তারা শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য এরই মধ্যে চিঠি দিয়ে রেখেছেন, ফলে যেই পরিমাণ ভোগান্তি আসলে হওয়ার কথা সেটি কিছুটা কমেছে। আর এর পাশাপাশি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে 5ম বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু ক্লাস পরীক্ষা একই সাথে আজকে অংশ নেননি, ফলে আমরা দেখেছি ক্লাসরুমগুলো একেবারেই ফাঁকা। ক্লাস পরীক্ষা বর্জন করায় শিক্ষকরা এসেছেন কিন্তু তারা অলস বসে আছেন ফাঁকা। আর যে দাবিগুলো তারা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে বিডিএস কিংবা এমবিবিএস না করা ছাড়া অন্যরা যাতে চিকিৎসক পদবি অর্থাৎ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন সে দাবি তারা করছেন, কারণ এর মাধ্যমে আসলে গ্রামে গঞ্জে উপজেলা পর্যায়ে একেবারে ভুয়া চিকিৎসক ছড়িয়ে পড়েছে। এবং একই সাথে তারা বলছেন যে অ্যান্টিবায়োটিকের যে চিকিৎসা সেটি যাতে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই যাতে প্রেসক্রিপশানে উল্লেখ করতে পারেন, নতুবা এখন জ্বর সর্দি কাশি যে কেউ আসলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে, ফলে এটি সামগ্রিক একটি জাতির যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমিয়ে ফেলছে। একই সাথে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টালের করা যে রিট সেটি প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন, এবং একই সাথে তারা বলছেন যে চিকিৎসা সুরক্ষা যে আইন সেটি বাস্তবায়ন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তাদের, সেটি হচ্ছে তারা বলছেন যে এই যে বিশাল সংখ্যক রোগীর চাপ প্রতিদিন সামলাতে হয় অল্প সংখ্যক চিকিৎসককে, সেটি আসলে চিকিৎসকের সংকট আছে সেটি নয়, কিন্তু তারা বলছেন যে সারা দেশে অন্তত 50,000 চিকিৎসকের ঘাটতি রয়েছে সরকারি মেডিকেলগুলোতে। তারা দাবি করছেন 8 থেকে 10,000 চিকিৎসক প্রতি বছর যাতে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ যাতে নিশ্চিত করা হয় প্রতি বছর সুষ্ঠুভাবে এবং আরও বেশি সংখ্যক, কারণ যে পরিমাণ রোগী আসলে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সে পরিমাণ রোগীরা আসলে এই সরকারি মেডিকেলগুলো রয়েছে সেখানে তারা আসলে সেবা পাচ্ছেন না। তার প্রধান কারণ চিকিৎসকের সংকট এবং দীর্ঘক্ষণ আসলে রোগীদের পাশে থাকা চিকিৎসা সেবা দেয়া, সেটি অনেক সময় ডাক্তারদের মানসিক অবস্থা আসলে ওইভাবে থাকে না, ফলে সব মিলিয়ে তারা আসলে মোট 5 দফা দাবি তারা দাবি করছেন এবং তারা আজকে পর্যন্ত কর্মবিরতি দ্বিতীয় দিন এবং আগামীকাল এটি নিয়ে একটি রায় রয়েছে আদালতের, তারা সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং এরই মধ্যে তারা চট্টগ্রাম মেডিকেলের যিনি পরিচালক তিনি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যে অধ্যক্ষ তাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। তারা বলছেন যে সেই স্মারকলিপি তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পাঠিয়েছেন। রাত্রি
সিটি কর্পোরেশনের থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অন্যতম হল জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক প্রত্যয়ন এবং উত্তরাধিকার সনদ। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেট সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় গুরুত্বপূর্ণ এসব সেবা প্রত্যাশী নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। যদিও সিটি কর্পোরেশনের দাবি এই সমস্যা সাময়িক হলেও তার সমাধানের চেষ্টার কমতি নেই তাদের। সন্দীপন শুভর প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। আইডি কার্ড বানাইতো, এখন আইডি কার্ড বানাইতো বলতে এখন হেরে তার জন্ম নিমন্ত্রণ লই আইতো, তার জন্ম নিমন্ত্রণ লই আইছে, তার মাঠটা লই আইতো, তার মাঠটা লই আইছে, এখন তার বাপরটা লই আইতো। জন্মসনদ আনতে গিয়ে এভাবেই নিজের বিড়ম্বনার কথা বলছিলেন সিলেট নগরীর 18 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। ভোগান্তির এই চিত্র পুরো নগরীর সব ওয়ার্ডেই। গেল 19 আগস্ট মেয়র ও 26 সেপ্টেম্বর 42টি ওয়ার্ডের কাউন্সিলর অপসারণের পর থেকেই এমন দুর্ভোগের শিকার নগরীর সেবা প্রত্যাশীরা। সংকট নিরসনে নগরীর বিভিন্ন সরকারি দপ্তরের 13 জন কর্মকর্তাদের ওপর অস্থায়ী দায়িত্ব দেয়া হলেও মেলেনি সুফল। দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ইজিলি যে একটা নাগরিক তার যে একটা রাইট আছে, জন্ম সনদ পাওয়া, মৃত্যু সনদ পাওয়া, তার সন্তানরা পাওয়া বা ওয়ারিশনামার ক্ষেত্রে একটা ডেথ সনদ লাগে মাস্ট, জনগণ এটার মধ্যে মানে একটা ব্যাপক ভোগান্তির মধ্যে আছে। জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশনগুলোতে, মেয়র নেই, সিটি কর্পোরেশন নেই, যে তার যে বিকল্প দেয়া হয়েছে সেগুলোতে আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর পাশাপাশি নাগরিক প্রত্যয়নপত্র, জন্ম ও মৃত্যু সনদ সহজে প্রাপ্তিতেও বড় বাধা অনলাইন সার্ভার সংক্রান্ত জটিলতা। এখানে আসলে সবাই বলে সার্ভার ডাউন, এই ডাউন, সেই ডাউন। উকিলের সত্যায়িত করা লাগতেছে, সত্যায়িতর যে কাগজপত্র, ওয়ার্ডের 2 জন সাক্ষী লাগতেছে, আরও কবরস্থানের কাগজপত্র লাগতেছে। আমি মৃত্যু সনদ হসপিটালে মারা গেল ওই কাগজটা নিয়ে আসতেছি, তাতেও হচ্ছে না। সার্ভার জটিলতা সহ ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় আগের চেয়ে বর্তমানে বেশি সময় লাগছে বলে স্বীকার করেন খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। তবে এ সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক বলে দাবি করছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা তো আপনাকে চিনে না, তারা তো একটু যাচাই বাছাই করবে, তারা একটু এনকোয়ারি করবে, তারপরে দিবে, যে কারণে একটু সময় ক্ষেপণ হচ্ছে। যদিও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ সমস্যার সমাধান সহজে হবে না, বরং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্নের পরামর্শ তাদের। এটা হয়রানি মানসিকভাবে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে, সব ধরনের হচ্ছে। তাই অনতিবিলম্বে আমরা মনে করি যে এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা সবচেয়ে ভালো। দাপ্তরিক ও সকল কারিগরি জটিলতা এবং দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরীর লাখো মানুষের। সন্দীপন শুভ, এখন সিলেট। 2 দশকে প্রথমবার অবরুদ্ধ পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করল ইসরায়েল, আর এতে আরও তীব্র হলো অঞ্চলটি জুড়ে সামরিক অভিযান জোরদারের সংখ্যা। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে অন্তত 40,000 বাসিন্দাকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। তেল আবিবের কাছে বৃহস্পতিবার 3টি বাসে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে কেউ হতাহত না হলেও 90-এর দশকে ফিলিস্তিনি বিপ্লবের সময় জেরুজালেমে বাসে আত্মঘাতী হামলার রক্তক্ষয়ী অতীত মনে করেই সতর্ক ইসরায়েল সরকার। এমন পরিস্থিতিতে অবরুদ্ধ পশ্চিম তীরে শুক্রবারই 3টি অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করে ইসরায়েল সেনাবাহিনী। তবে এখানেই শেষ নয়। 2002 সালে বিভিন্ন ফিলিস্তিনি শহরে বড় পরিসরে সামরিক অভিযান অপারেশন ডিফেন্সিভ শিল্ড পরিচালনার সময় প্রথমবার পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছিল ইসরায়েল। 2005 সালে দ্বিতীয় ইন্তিফাদা শেষে ট্যাঙ্ক প্রত্যাহারের 20 বছর পর রোববার ফের অঞ্চলটিতে সাঁজোয়া ট্যাঙ্ক পাঠায় সেনাবাহিনী। এর মাধ্যমে পুরো পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদারের সংখ্যা সত্যি প্রমাণ করল ইসরায়েল। নিশ্চিত করেছে অবরুদ্ধ পশ্চিম তীরের অন্যতম সংঘাতপূর্ণ জেনিনের কাছে কয়েকটি গ্রামে অভিযানের খবরও। গাজায় যুদ্ধের 15 মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও দখলদারদের হামলায় প্রাণ গেছে 900-র বেশি ফিলিস্তিনির, আহত হয়েছে আরও প্রায় 7,000 মানুষ। গেল জানুয়ারিতে উপত্যকায় অস্ত্রবিরতি কার্যকরের সময় থেকেই পশ্চিম তীরে নজর সরায় যুদ্ধবাজ ইসরায়েল। পশ্চিম তীরের উত্তরে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত প্রাণ গেছে 1/2 শতাধিক মানুষের।
সন্ত্রাস বিরোধী অভিযানের নাম দেয়া হলেও পশ্চিম তীরের বাড়িঘর স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অন্তত 40,000 বাসিন্দাকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। জেনিনের পাশাপাশি তুলকার্ম আর নূর আল শামসেও চলছে সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান। জাতিসংঘ বলছে চলমান এ অভিযান 2 দশকের বেশি সময় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সামরিক অভিযান। ومرة واحدة هيك نزلوها مسحوها عن الأرض، مسحوا معها كل ذكرياتنا وكل اللي عشناه فيها والأيام الحلوة فيها والمرة. ما بنعرف احنا يعني 23 يوم تركنا بيوتنا، ما بنعرفش شو اللي قاعد بيصير. هي مهدمة، هي موجودة، هم سرقوا المحتويات اللي موجودة في البيوت، ما حدا بيعرف. গেল বছর জুলাইয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশকের অবরোধ অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সকল দখলদারদের সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। আদালতের এ নির্দেশনা উপেক্ষা করেই দখলকৃত অঞ্চলে সেনা অভিযানের পরিধি ফের বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। লাখো মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হলো প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের বহুল প্রতীক্ষিত জানাজা। কানায় কানায় পূর্ণ ছিল 50,000 ধারণ ক্ষমতার বৈরুতে স্পোর্টস সিটি স্টেডিয়াম। প্রিয় নেতাদের প্রতি শোক জানাতে ছুটে আসেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, প্রতিনিধি সহ সাধারণ মানুষ। সোমবার লেবাননের দক্ষিণে সমাহিত করা হবে 2 নেতাকে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর চনেই। 3 দশকেরও বেশি সময় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন হাসান নাসরাল্লাহ। শিয়া গোষ্ঠীর মধ্যে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তার নেতৃত্বে হিজবুল্লাহ আঞ্চলিক প্রভাব বিস্তার করে, যার মাধ্যমে আধুনিক আরব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় 2024 সালের 27 সেপ্টেম্বর প্রাণ হারান নাসরাল্লাহ। এরপর সংগঠনটির দায়িত্ব আসে সাফিউদ্দিনের কাঁধে। 1 মাস পর তিনিও ইসরায়েলি হামলায় নিহত হন। শীর্ষ নেতাদের মৃত্যুতে অনেকটা দুর্বল হয়ে পড়ে হিজবুল্লাহ। পরিবর্তন আসে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও। মৃত্যুর প্রায় 5 মাস পর রাজধানী বৈরুতে নিয়ে আসা হয় 2 নেতার মরদেহ। 50,000 মানুষের ধারণ ক্ষমতার স্পোর্টস সিটি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্টেডিয়ামের বাইরেও ঢল নামে লাখো মানুষের। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইরান, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন রাজনীতিবিদ, প্রতিনিধি সহ সাধারণ মানুষ। بفقد واستشهاد أغلى ما لدينا سماحة السيد حسن نصر الله وسماحة السيد الهاشمي السيد هاشم صفي الدين. بدي أقول له يا ريت يا سيد لو كنت حاضر بيناتنا بهيدا النهار. كثير نحن زعلانين عليك وكثير فاقدين لك. আল্লাহু আকবার। এদিকে জানাজায় অংশ নিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম বলেন, রক্ত দিয়ে হলেও নাসরাল্লাহর ইচ্ছা পূরণ করা হবে। নিজের জীবন দিয়ে মুসলিম জাতিকে রক্ষার চেষ্টা করেছেন নাসরাল্লাহ। কোনো বাধাই আর তাদের পরাজিত করতে পারবে না। لن نقبل باستمرار قتلنا واحتلالنا ونحن نتفرج، ولا يمكن لأحد أن يطلب منا بأن ننكشف وأن نقدم ما لدينا من قوة ليتحكم بنا العدو. أنتم تعرفون. সোমবার বৈরুতের দক্ষিণে বিমানবন্দর সড়কের কাছে সমাহিত করা হবে হাসান নাসরাল্লাহকে। একই সময়ে সাফিউদ্দিনকে সমাহিত করা হবে দেইর কানুন এন নাহরে। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাতের রাজধানী যেন ছিনতাইয়ের নগরী। আওয়ামী দোসরদের উপর দায় চাপালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নাকচ করলেন পদত্যাগের দাবি। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরীহ মানুষ গুম করেছে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ। বিরোধী মত দমন করায় পেয়েছে পদক। রাজধানী জুড়ে তারের জঞ্জালের সৌন্দর্যহানি, বাড়ছে ঝুঁকি, নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতায় অনিরাপদ নগরী। এবং
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকেলে শক্তিশালী নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। জিতলে সেমির পথে এগিয়ে যাবে টাইগাররা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।